সবার আগেই এইটুকু আগে দেখব যে অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লাই, মাল্টিপ্লিকেশন। আমরা যোগ যদি করি তাহলে কিভাবে করতে পারি? এইটা যোগ এইটা, তাহলে এখানে কি আমাদের যোগ হলো। সাবট্রাকশন, বিয়োগ যদি করি, এইটা বিয়োগ এটা, আমাদের বিয়োগ হলো। ডিভিশন, এটা ভাগ এটা, এবং মাল্টিপ্লিকেশন এটা গুণ এটা। এখানে কারো কি প্রশ্ন আছে এটুকুতে? সবাই আমরা জানি, সবাই পারি। আমরা সেল সম্পর্কে ধারণা নিয়েছিলাম, প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটাকে যোগ করলে আমাদের সেল ভ্যালু যা থাকে তাই যোগ হয়ে যায়। আমরা এটুকু সবাই জানি, সবাই পারবো। তা আমরা এরপরে যেটা এখানে বোর্ড ম্যাশ সম্পর্কে বলা আছে, বোর্ড ম্যাশের ফুল ফর্ম হচ্ছে বি ফর ব্র্যাকেট, ও ফর অর্ডার বা ওভার, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর এডিশন, এস ফর সাবট্রাকশন। আমরা সরল অঙ্ক যখন করতে যেতাম তখন কাজ করতাম কি? সবার প্রথমে কাজ করতাম থার্ড ব্র্যাকেটের, নাকি থার্ড ব্র্যাকেটের কাজ করতাম এবং ভাগের কাজ করতাম। এরপরে ভাগের কাজ শেষ হলে গুণের কাজ করতাম, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতাম। সব শেষে আমরা ফার্স্ট ব্র্যাকেটের এবং যোগের কাজ করতাম না? যোগ এবং বিয়োগ এই দুইটা করতাম সব শেষে। আমরা গুণ এবং ভাগের কাজ আগে করতাম। তো তেমনি এখানেও সেম একই ফর্মুলা ইউজ করে সেটা করতে হবে। ব্র্যাকেট, অর্ডার, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, প্রত্যেকটা চিহ্ন আলাদাভাবে দেওয়া আছে। এই চিহ্নটা হচ্ছে ডিভিশন চিহ্ন, স্টার চিহ্নটা হচ্ছে মাল্টিপ্লিকেশন চিহ্ন, প্লাস অ্যাডিশন, সাবট্রাকশন হচ্ছে মাইনাস। এখানে ছোট্ট একটা অঙ্ক দেওয়া আছে। মনে করেন আপনার কাছে আপনি ফ্রি মিনিট পেয়েছেন 100 মিনিট, আপনি টোটাল ব্যবহার করেছেন 200 মিনিট। আপনার প্রত্যেক মিনিটের জন্য খরচ হচ্ছে 1 টাকা 50 পয়সা, তাহলে টোটাল কত খরচ হবে? আমরা যদি এটা করতে যাই তাহলে কিভাবে করতে পারি? 200 বিয়োগ এটা গুণ এটা, এইটা মূলত হওয়ার কথা। আমরা যদি ক্লিক করি এন্টার, আমাদের রেজাল্ট আসছে 50 টাকা। আসলে কি 50 টাকা? কারণ কি বলতে পারবেন? এটার এই যে যেটুকু আমরা খালি চোখে এটা বুঝতে পারি যে আমি ব্যবহার করছি 200 মিনিট, আমি 100 মিনিট ফ্রি পেয়েছি, তার মানে 100 মিনিটের আমার ভ্যালু বা 100 মিনিটের মূল্য বের করতে হবে। 100 মিনিট, প্রত্যেক মিনিট যদি 1 টাকা 50 পয়সা হয়, তাহলে 100 মিনিট এর ভ্যালু হবে 150 টাকা, তাই না? এটা সবাই বুঝি, এমনি নর্মালি বুঝি যে এখানে 150 টাকা আসার কথা, কিন্তু আমার 50 টাকা আসছে। আমার কি অঙ্ক ভুল আছে? আমরা নিয়মে যাই না এর জন্য। আচ্ছা, যেটা আগে হয় আমরা সেটাই ধরি। এইটা এইটা আগে আগে বিয়োগ নিচেরটা গুণ এটা, তাতে আসে 200 টাকা। আচ্ছা, এটা আমরা দেখব, কিন্তু আমরা বুঝতে পারছি কি না যে আমাদের অঙ্কটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাদের অ্যান্সার যদি 150 আসে তাহলে ধরে নিতাম রাইট অ্যান্সার, কিন্তু 150 আসেনি, তার মানে আমাদের অঙ্ক কোথাও না কোথাও ভুল আছে। ভুলটা কোথায় আছে? আমাদের এই বোর্ড ম্যাশের সূত্র অনুযায়ী সবার প্রথমে কাজ হচ্ছে ব্র্যাকেটের। আমরা যখন সরল অঙ্ক করতাম সবার আগে কাজ করতাম ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের কাজ শেষ হওয়ার পরে তারপর অন্যান্য কাজ আমরা শুরু করতাম, নাকি? তো আমাদের এখানেও ব্র্যাকেটের একটা কাজ আছে। যেমন আমরা যদি এটা চিন্তা করি যে 200 মিনিট থেকে 100 মিনিট ফ্রি মিনিট বাদ যাওয়ার পরে 100 মিনিট থাকে, 100-র সাথে যদি 1.5 টাকা গুণ করি তাহলে 150 টাকা হয়। তা আমার প্রথম যখন এইটুকু করলাম, এইটা বিয়োগ এইটা, আমার 100 মিনিট হলো। এটার সাথে যখন এটা গুণ করব, এটা গুণ করব, গুণ যদি দেই এই 1.5 টাকা, তাহলে কিন্তু আমার 50 পয়সা হয়ে মানে 50 টাকা হয়ে যায়। তো এইখানে যে কাজটা,
এই যে প্রথম যে অর্ডার ছিল, প্রথম অর্ডার ছিল এটার সাথে এটা বিয়োগ, তাই না? প্রথম অর্ডার ছিল এইটা থেকে এটা বিয়োগ করতে হচ্ছে, এটা ছিল প্রথম অর্ডার। সেই অর্ডারটাকে ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। তো ব্র্যাকেটটা যদি চিন্তা করি তাহলে কি এইখানে ব্র্যাকেট ক্লোজ, এইখানে ব্র্যাকেট ওপেন আমাদের করার দরকার ছিল। যদি এইখানে ব্র্যাকেট ওপেন করতাম এবং এখানে ব্র্যাকেটটা ক্লোজ করতাম, প্রথম অর্ডারটাকে ব্র্যাকেট দিয়ে আটকে দিতাম, এরপরে দ্বিতীয় অর্ডারটা লিখতাম। দ্বিতীয় অর্ডার কোনটা? কস্ট পার মিনিট, যেটা এইটা হচ্ছে দ্বিতীয় অর্ডার। প্রথম অর্ডার এখানে গেল, এর সাথে গুণ করে দ্বিতীয় অর্ডার দিতাম, তাহলে এখানে আমাদের যেটা ভ্যালু আসতো সেটা আসতো আমাদের রাইট অ্যান্সার। কিন্তু আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করিনি, আমাদের প্রথম অর্ডারটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকাইনি বলে আমাদের সঠিক অ্যান্সার এখানে আসেনি। তা আমরা একটু দেখি, ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেখি। এটা ব্র্যাকেট ক্লোজ দিলাম, ব্র্যাকেট ওপেন দিলাম এবং এন্টার ক্লিক করলাম, এবার কি সঠিক অ্যান্সার আসছে? তো বোর্ড ম্যাশের সূত্র অনুযায়ী আমাদের ব্র্যাকেটের কাজ এবং প্রত্যেকটা অর্ডারকে ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। তারপরে বাকিগুলো, মানে এখানে এই যে অর্ডারগুলো আছে, প্রথমে ব্র্যাকেট, তারপর অর্ডার, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এই প্রত্যেকটা অর্ডার ফলো করতে হবে। ব্র্যাকেট প্রত্যেকটা কাজেই আমরা ব্র্যাকেট দিব। যেমন প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেটের, তারপরে যে অর্ডারটা থাকবে সেই অর্ডারটা ব্র্যাকেট দিয়ে আটকে নিতে হবে, তারপরে বাকি সব কাজ। তো এখানে আমরা এই যে রেজাল্টটা পেলাম 150 টাকা, এটা কি সঠিক রেজাল্ট নাকি? আমরা সেই রকম করে এটা একটু সবাই তৈরি করি, তো সবাই তৈরি করে এটা একটু বের করার ট্রাই করি যে এখানে টোটাল কস্টটা কত হবে। কি অর্ডার হচ্ছে এইটা, গুণের পর এইটা, এটাও যদি আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দেই, আমাদের কি কোনো ক্ষতি আছে? রেজাল্ট কি একই আসবে? রেজাল্ট একই আসবে, কারণ যে অর্ডারই থাকুক, আমি মনে করি এই দুইটা যোগ করব। আমি প্রথমে ব্র্যাকেট ওপেন করে এটাকে কল করলাম, যোগ দিয়ে ব্র্যাকেট ওপেন করে এটাকে কল করলাম। এক্ষেত্রে যেটা রেজাল্ট আসবে, আমি ব্র্যাকেট ছাড়া যদি করি সেক্ষেত্রে একই রেজাল্ট আসবে। আমাদের ব্র্যাকেটটা দিলে কি হয়, আমাদের নির্দিষ্ট অর্ডারগুলোকে সুন্দর করে আলাদাভাবে ভাগ করা থাকলো। তা আমরা এটাও সবাই বের করতে পারবো নাকি? হ্যাঁ, 4 সংখ্যা না, যত সংখ্যা যত কিছু হোক আমরা বের করতে পারবো। আমরা যেটাই করব প্রত্যেকটা অর্ডারের জন্য ব্র্যাকেট দিয়ে নিব। আমরা ছোট ছোট অঙ্ক যখন করেছি তখন গুণের কাজ, ভাগের কাজ আগে করেছি, তারপর যোগ বিয়োগের কাজ করেছি, তাই না? তো এই ব্যাপারটা ওরকমের, আমাদের গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ আলাদা আলাদাভাবে ব্র্যাকেট দিয়ে আটকে আমরা ব্র্যাকেটের ভিতরে সমাধান করে তারপরে সেটা বাকিটা করে নেব। তো বোর্ড ম্যাশের সূত্র হচ্ছে এটাই। বোর্ড ম্যাশের সূত্রে ব্র্যাকেট আমরা সব সময় ব্যবহার করব। তো এখন আমরা আসতে পারি দ্বিতীয় অংশে, যেটা হলো সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আমরা যেমন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দেখেছি, এখানে আমরা দেখেছি শুধু ফার্স্ট ব্র্যাকেট, তাই না? আমাদের কম্পিউটারের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট যেটা, সেটাও ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, থার্ড ব্র্যাকেট যেটা এটাও ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। তিনটা ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখানে হয়তো কোনো সংখ্যা হলেও হতে পারে, না হলেও হতে পারে। আমি একটা সংখ্যা লিখে নিলাম। এখন এইখানে এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট। আমাদের এক্সেলের ক্ষেত্রে এই ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট বলতে কোনো কিছু নাই। এখানেও ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হবে এবং এখানেও ব্যবহার হবে ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু এখানে সে ধরে নেবে এইটা প্রথম এবং এইটা দ্বিতীয় এবং এই লাস্টেরটা তৃতীয়, এটা সে অটোমেটিক ধরে নেবে। মাঝে মাঝে বেশি হলে আমরা ব্র্যাকেট আরও প্রয়োজন হলে আরও ব্র্যাকেট দিব। এভাবে
যতগুলো ব্র্যাকেট ওপেন করব ততগুলো ব্র্যাকেট ক্লোজ করতে হবে। বুঝতে পারছেন? এবার আমরা এদিকে ওপেন যতগুলো করব ততগুলো ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলে আমাদের ফর্মুলা কমপ্লিট হবে। কারণ আপনি ব্র্যাকেট ওপেন না মানে ওপেন করলে ক্লোজ তো অবশ্যই করতে হবে, ক্লোজ না করলে আপনার হবে না। তা আমরা বোর্ড ম্যাশের সূত্র এটুকুই, কিন্তু আমাদের এই অর্ডারগুলোকে ফলো করে করতে হবে। তা আমরা এখন দেখব রিলেটিভ রেফারেন্স নামের একটা পার্ট। রিলেটিভ রেফারেন্স বলতে বোঝায় আমরা সাধারণত আচ্ছা এইখানে আমাদের কিছু লেখা আছে, কিছু ভ্যালু আছে, দেখেন একটু এইখানে কিছু ভ্যালু অলরেডি আছে। দেখুন আমাদের এই ভ্যালু যে সেলে আছে, আমরা অন্য কোনো সেলে এই ভ্যালুটাকে দেখতে চাচ্ছি, মানে সমান চিহ্ন কল করে এই ভ্যালুটাকে কল করে দিলাম এই সেলটাকে। দেখেন এখানে এই লেখাটা চলে আসছে। আমরা একটু আবার দেখি, এখানে যা লেখা তাই আছে। আমরা যদি এখানে লিখি আবার সেম দেখে, আমরা দেখে লিখলাম, আমাদের লেখাটা চলে আসলো, কিন্তু আমরা দেখে লিখবো না, আমাদের লেখাটা যেখানে আছে সেই রেফারেন্সটাকে কল করে দিব। এই লেখাটা আছে কোথায়? B3-তে। আমি এখানে কল করে দিব B3, এবং B3 কল করার সাথে সাথে B3-তে যা ছিল তাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এরপরে এটাকে ধরে যদি আমি নিচে নিচে নিয়ে যাই তাহলে B3, B4, B5 যা যা ছিল সেভাবে কিন্তু এক একটা চলে আসছে। এখান থেকে যখন ফিল করলাম নিচের দিকে, সে সিরিয়াল অনুযায়ী যেটা যেভাবে পাচ্ছে সে সেটা সেভাবে নিয়ে নিছে। এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স হিসাবে রেফারেন্সটাকে নিয়ে নিছে। এখানে প্রথমটা ছিল B3, সে B3-কে নিছে, পরেরটা নিল কি B4, পরেরটা B5, প্রত্যেকটাকে সে কল করেছে। এখানে এটার পরিবর্তে যদি এখানে থাকতো যে কোনো একটা ভ্যালু থাকতো, এখানে কিন্তু এই ভ্যালুটা চলে আসতো। এখানে ভ্যালু না থেকে যদি এগুলো থাকতো, এটা এখানে এগুলো চলে আসতো। তো আমরা এখানে যে রেফারেন্সটা কল করলাম, রেফারেন্স কল করলাম B3, কিন্তু লাস্টেরটায় দেখেন চলে আসছে B14, মানে আমি B14 বরাবর আছি। আমরা ফিল হ্যান্ডেল করলাম যেভাবে, সেভাবে সে রিলেটিভ যেটা যেটা যেভাবে পেলো সে সেটাকে সেভাবে নিয়ে নিল। এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। আমরা অন্য কোথাও মনে করি এখানে আমি কল করব কোনো একটা সেলকে, যে সেলটা হতে পারে যেমন ধরি B9 অথবা D9। আমি এখানে কল করব D9 কল করলাম। আমি কিন্তু কোনো লেখাকে কল করি না, আমি D9 কল করলাম। আমি এখানে D9 কল করলাম, লেখা চলে আসছে লিচা। কারণ হচ্ছে D9 রেফারেন্সটা যেখানে আছে সেখানে লিচা লেখাটা ছিল। যেমন D9-এ যদি আমি যাই, এই হচ্ছে আমার D9 নাকি, এইটা হচ্ছে D9। এই D9-এ এখানে ক্লিক করছি, D9 বরাবর যেটা ছিল সেটা চলে আসছে, এবং এই D9-এ যেটা আসছে সেটা আসছে B8 থেকে নাকি। তার মানে আমি যদি এইটাকে চেঞ্জ করি B8, তাহলে কোথায় কোথায় চেঞ্জ হবে? আমি যদি এটাকে চেঞ্জ করি তাহলে এই রেফারেন্সটাকে কল করা আছে এই জায়গায় চেঞ্জ হবে। এই রেফারেন্সটাকে কল করা আছে এই জায়গাও কি চেঞ্জ হবে না? তাহলে আমি এখানে মনে করেন চেঞ্জ করে লিখে দিলাম কম্পিউটার, দেখেন সব দিকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা কোনো সেলকে কি কল করতে পারবো? কোনো নির্দিষ্ট সেল যদি আমি লিখতে চাই, কোনো নির্দিষ্ট সেলকে আমি দেখতে যাচ্ছি, আমরা এভাবে কিন্তু কল করতে পারবো। আমরা এটুকু বুঝতে পারছি কি না? এটা হচ্ছে বেসিক জিনিস, আমাদের এগুলো শিখতেই হবে। যেমন আমরা সরেয়া ক খ আমরা যেভাবে শিখেছি, এটা হচ্ছে এরকম একটা বেসিক জিনিস, এটা আমাদের শিখতেই হবে। এটা এভাবে কাজ করে, আমাদের বুঝতে হবে এভাবে যে এটা এরকমভাবে কাজ করবে। আচ্ছা, তো এবার আমরা আরেকটা জিনিস দেখব। এই লেখাগুলোকে আমি এখানে ছক আকারে নিয়েছি, ঠিক আছে? ছক আকারে নিয়েছি। যেমন
এই তিনটাকে সিলেক্ট করে এখানে পেস্ট করলাম। এভাবে করে আমি ছক আকারে টোটাল 12টা নাম নিয়েছি নাকি। এখন 12টা নাম আমরা যেভাবে নিলাম, আমি সব ডিলিট করে দিলাম। এই 12টা নাম এখানে, এটা ছিল লিস্ট আকারে, এটা ছিল লিস্ট আকারে না থেকে পাশাপাশি করে তিনটা চারটা এভাবে রেখেছি। এবার আমি এখানে কল করব, এই সেলটাকে কল করলাম, আমার এই সেলটা চলে আসলো। এই সেলটাকে সামনের দিকে ফিল করলাম, সামনেরগুলো চলে আসলো। আমি এখানে কল করেছি কি লিখে, G3 লিখে কল করেছি, এখানে GL3 চলে আসছে, কারণ G এরপরে H তারপর L, আমার L এর তালিকায় L3 চলে আসছে। এখানে G ছিল, এদিকে যখন ফিল করলাম তখন এদিকের কলামটা বাড়লো। আমি যখন নিচের দিকে ফিল করব, এখানে লিখেছি G3, এই নিচের দিকে নিয়ে আসলাম, সবার শেষেরটা কত G6, নিচেরটা বাড়লো। এই যে একদম পাশাপাশি যে রেফারেন্সটাকে সে নিয়ে নিল, আমি পাশাপাশি নিয়ে আসলাম, পাশাপাশি সে রেফারেন্সটাকে নিয়ে নিল, এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। পাশাপাশি যেটা পায় সেটাকে সে রিলেটিভ ধরে নেয় এবং সে সেভাবে কল করে নিয়ে যায়। যেমন আমি প্রথমে এখানে কল করেছিলাম শুধু তৃপ্তি লেখাটাকে, মানে G3কে কল করেছিলাম, G3 এদিকে ফিল হ্যান্ডেল করলাম, জি এর পরে H তারপর L হয়ে গেল, L এর বরাবর যা ছিল সে কিন্তু সেটা নিয়ে নিছে। এরপরে নিচের দিকে যখন করলাম, মানে মোট কথা হচ্ছে এখানে যা আছে এক্স্যাক্টলি সেরকম এটা তৈরি হয়ে গেছে নাকি, এক্স্যাক্টলি এরকম তৈরি হয়নি। আচ্ছা, এইটাকে বলে রিলেটিভ রেফারেন্স। আমরা এইভাবে এটা যেটা দেখেছি এটাও রিলেটিভ রেফারেন্স, এটাও রিলেটিভ রেফারেন্স। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, এখানে আমরা এই সেলটাকেই কল করব, কল করলাম। আমরা এখন যদি সেম আবার ছেড়ে দেই, ওই একই লেখাই তো চলে আসবে, কিন্তু এবার আমরা একটু অন্যভাবে কল করব। যেমন এটাকে কল করলাম, এখানে দুইটা জিনিস এখানে আছে, একটা হচ্ছে কলাম, একটা হচ্ছে রো। কলাম হচ্ছে G, রো হচ্ছে 3, সব মিলিয়ে এটার নাম G3 নাকি। এখানে G এবং 3 দুইটা আলাদা আলাদা অক্ষর বা বর্ণ, এই দুইটা আলাদা আলাদা জিনিসের আমরা যে কোনো একটাকে লক করে দিতে পারি। আমরা যদি মনে করি G কে লক করব, তাহলে রো কিন্তু লক হলো না, কলাম লক হলো। যদি কলামকে লক করতে চাই, রোকে লক করতে চাই, তাহলে 3 কে লক করব, G কে না। তা আমরা যে কোনো একটাকে এখন এই মুহূর্তে লক করব। আমরা একটু G কে লক করব। G লক করার জন্য আমাদের এক্সেলের ক্ষেত্রে এখানে ডলার সাইন ইউজ করতে হবে। ডলার সাইন, আমাদের কিবোর্ডে ডলার সাইন আছে, সবাই এটা কি জানি? কিবোর্ডে উপরের দিকে 4 লেখা যেখানে আছে ওখানে কিন্তু একটা ডলার সাইন আছে। আমরা শিফট 4 ক্লিক করলে ডলার সাইনটা চলে আসে। আমি এই ডলার সাইনটা নিলাম G এর আগে, আমি এন্টার ক্লিক করলাম, আমার এই ভ্যালুটাই আসছে। আমি নিচের দিকে নিচ্ছি, আমার নিচের দিকেও নিচেরটা চলে আসছে, কারণ আমি লক করেছি G, নট রো। 3 4 লক করিনি। আমি এবার এইটাকে ধরে সামনের দিকে নিব। দেখেন সামনের দিকে এটা কি আসছে, তৃপ্তির পরে পরিণীতা, এটা চলে আসছিল রেফারেন্স হিসাবে, তাই না? এটা পরের রেফারেন্স হিসাবে চলে আসছিল, কিন্তু এটার ক্ষেত্রে কি রেফারেন্স হিসাবে যায়নি, কারণ আমার G লক করা আছে, G চেঞ্জ হয়নি। এর আগে কিন্তু G চেঞ্জ হয়ে H হয়ে গেছে, এইটা চেঞ্জ হয়ে L হয়ে গেছে। আমাদের এই একটা ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনাদের প্রত্যেকটা কাজে এক্সেলের এই ক্লাসটার পার্ট থাকবে প্রত্যেকটা ক্লাসে। তা আমরা
এই প্রথম যেটুকু এইটুকু একটু মার্ক করে দেই, এটুকুতে আমরা দেখলাম যে জি এর পরে এইচ হয়ে গেছে, এইচ এর পরে এল হয়ে গেছে, কিন্তু এই ক্ষেত্রে কি জি এর পরে এইচ হয়নি, জি রয়ে গেছে প্রত্যেকটা জায়গায়, তাই না? আমরা ফিল হ্যান্ডেল করলাম, আমাদের এই ভ্যালুটার ভিতরে অনেক পরিবর্তন আছে না? আচ্ছা, এটাই কোনো কিছু লক ছিল না, এভাবে আসছে। এটা একটা কলাম লক করে দিছি, যে কারণে শুধুমাত্র কি হলো, কলাম চেঞ্জ হলো না, শুধু রো চেঞ্জ হলো। এরপর এটা একটু দেখি, এবার সেম এটাকেই কল করব। এবার কলামকে লক না করে আমরা রোকে লক করব। রো লক করার পরে দেখেন কি হয়েছে, রো লক করার পরে এমন হয়েছে, এটাই কোনো লক নেই, এটাই কলাম লক করা, এটাই রো লক করা। এবং এটার মতো করে আরেকটা এপাশে তৈরি করি, অথবা এটা একটু নিচের দিকে সরিয়ে নিয়ে আপাতত। এখানে আরেকটা কল করি, এবার কল করব রো এবং কলাম দুটোকেই লক করব। কিভাবে লক করব? লক হয়েছে। এবার আমরা দেখি, যেদিকেই নিচ্ছি একটাই নাম, কারণ আমার এই যে সেল, এই সেলটাকে আমি লক করে দিয়েছি, কোনো দিকে সে রো এবং কলাম কোনো দিকে সে চেঞ্জ করতে পারেনি। কারণ আমরা প্রথমবার দেখেছি কি, জাস্ট ফিল হ্যান্ডেল করলে রিলেটিভ রেফারেন্সের মাধ্যমে পরেরটা চলে যায়। আমাদের এখানে কি হলো, শুধু কলাম লকের কারণে শুধুমাত্র রোগুলো আসছে, কলামগুলো আসেনি। এখানে কলাম লকের কারণে শুধু রোগুলো আসছে, এই হ্যাঁ কলামগুলো আসছে, রোগুলো আসেনি, কারণ এখানে রো লক। এবং এখানে যে লকটা আছে এর কারণে কোথাও থেকে কিছু আসেনি, যেটাকে কল করেছি সেটাই আসছে। আমরা যদি এখানে কল করি এই ভ্যালুটা এবং লক করে দেই, সম্পূর্ণ লক করে দিলাম, এন্টার দিলাম, সব জায়গায় কি এই ভ্যালুটাই থাকবে? তা আমরা এখানে কিছুই লক করিনি, এটার মতো করে এক্স্যাক্টলি ডাটা চলে আসছে। এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। এখানে কলাম লক করেছি, এটা হচ্ছে কলাম রেফারেন্স। এখানে রো লক করেছি, এটা হচ্ছে রো রেফারেন্স। এখানে সব লক করেছি, এটা হচ্ছে অ্যাবসুলেট রেফারেন্স। আমরা প্রত্যেকটার নাম কিন্তু আলাদা পেয়ে গেলাম। আমরা রো রেফারেন্স, কলাম রেফারেন্স, অ্যাবসুলেট রেফারেন্স। আমাদের অ্যাবসুলেট করার জন্য আমরা দুই সাইডেই $সাইন দিয়ে দিলাম, আমাদের অ্যাবসুলেট হয়ে গেল। এটা গেল অ্যাবসুলেট রেফারেন্স। তো অ্যাবসুলেট করতে পারবো। আমাদের যদি বলা হয় যে অ্যাবসুলেট কিভাবে করে অথবা অ্যাবসুলেট রেফারেন্সের কাজ কি, আমরা কি বুঝতে পারবো? আমরা এই সর্বশেষ যেটা করলাম এটা হচ্ছে অ্যাবসুলেট রেফারেন্স। আমাদের এই বিষয়টুকু, এই যেটুকু দেখালাম, এটুকু ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার হলে আমি পরবর্তী ধাপে দেখাবো, আর প্রয়োজনে এখানে আবার দেখাবো। এটুকু ক্লিয়ার কিনা? আবার আচ্ছা, সব ডিলিট করে দিই আমি। আমাদের এখানে নর্মাল লেখা আমাদের মতো করে, আমি এখানে এই সেলটাকে কল করে দিলাম, ওই সেলটাই চলে আসলো নিচে। আমরা এই কল করলাম একটা সেলকে, আমরা নিচের দিকে নিয়ে আসলাম, ডানে নিয়ে গেলাম। আমাদের ওই অনুযায়ী দেখেন এখানে যা ডাটা ছিল সেই অনুযায়ী একটা এক্স্যাক্টলি সেভাবেই একটা ডাটা তৈরি হয়ে গেছে। খেয়াল করি, আমরা এখানে কোনো কিছু লক করিনি, এক্স্যাক্টলি এটার মতো করে সব তথ্য চলে আসছে। এটা রিলেটিভ রেফারেন্স হিসেবে
তার নিচের সেলটাকে অটোমেটিক কল করে সে নিয়ে আসছে। আমরা কল করেছিলাম এই সেলটাকে এখানে, তাই না? এই G3-কে কল করেছিলাম কোথায়? G8-এ। আমরা G8-এ দেখতে পাচ্ছি, G3-র ভ্যালুটাই G8-এ দেখতে পাচ্ছি। এটা যখন নিচে নিচে টানলাম আমরা এখানেও দেখতে পাচ্ছি G6, অটোমেটিক G6 হয়ে গেছে। আমরা কল করেছি G3, নিচে এসে G6 হয়ে গেছে। এটা কি? তার পাশাপাশি যেটাকে পেয়েছে সে রিলেটিভ রেফারেন্স হিসেবে তার পাশেরটাকে নিয়েছে। নিচে নিচে যখন টানবো তখন রো পরিবর্তন হবে। কলাম কিন্তু এখানেও G ছিল, এখানেও G আছে, এখানে G6 হয়েছে। শুরুতে ছিল G3, এখানে হয়ে গেছে G6। এটা কি? রিলেটিভ হিসাবে যেটাকে পেল সেটাকেই সে নিচে নিয়ে গেল নাকি? আমরা যখন ডানে টানলাম, ডানে বা বামে যেদিকে টানবো তখন এটা হবে কলাম, কারণ তখন কলামের উপর বেস করে সে আসছে। পাশাপাশি যে কলামটা পাচ্ছে, জি কলামে ছিল, জি কলামের পরে এইচ কলাম, তারপরে এল কলাম। আমরা যদি পরেরটায় টানি পরের কলাম হয়ে যাবে, পরেরটায় J3 হয়ে যাবে, কারণ J3-তে কোনো ভ্যালু নাই বিধায় এখানে 0 দেখাচ্ছে। কোনো ভ্যালু না থাকলে সেখানে 0 দেখাবে। তো আমরা এই যে নিচে নিচে বা ডানে ডানে টানা, এভাবে করে কি আমরা এক্স্যাক্টলি এটার মতো করে একটা তথ্য পেলাম। কোনো কি ভুল আছে এখানে? আমরা এখানে যে L16 আমরা একটা মাত্র কল করেছিলাম G3 লিখে, আমরা এদিকে টানলাম এদিকে টানলাম, আমাদের এখানে L16 হয়ে গেছে অটোমেটিক। রিলেটিভ প্রেফারেন্সের মাধ্যমে এটা হলো। তারপরে রিলেটিভ প্রেফারেন্স বুঝবো কিনা? আমাদের এটা তো না বোঝার কিছু নাই। রিলেটিভ রেফারেন্স এভাবে কাজ করে। এরপরে এই যে রিলেটিভ রেফারেন্স অথবা অ্যাবসোলিউট, এরপরে আমরা এটাকেই কল করব, কিন্তু আমরা একটাকে লক করে দিব। আমরা জিটাকে লক করে দিলাম। এরপরে জিটা আমি যত দূরেই টানি না কেন সে জিয়েই থাকবে। জি যেহেতু লক করেছি, জি পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কি? রো পরিবর্তন হবে, কারণ কলাম আমি লক করে দিয়েছি। এটার ক্ষেত্রে আমরা রো লক করব, আমরা কলাম সেম রেখে গেলাম, রো লক করলাম, আমার কিন্তু রো আর পরিবর্তন হলো না, কলাম ঠিকই পরিবর্তন হলো, কারণ এখানে কলাম লক করা নেই। জি এর পরে এইচ, তারপরে হচ্ছে এল, অটোমেটিক চলে আসছে। L3 সে দেখতেছে যে L3 এটা পায়, এটা এখানে চলে আসছে। এরপরে এটায় আমরা লক করব দুটোই, দুটোই লক করে দিলাম। 3-কেও লক করলাম, জিকেও লক করলাম, এন্টার ক্লিক করলাম। এবার আমরা নিচে উপরে যেদিকেই নেই আমার এটাকে অ্যাবসোলেট করে দিল, মানে ফ্রিজ করে দিল বলা যায়, একটা জায়গায় রেখে দিল। তো এটা হচ্ছে অ্যাবসোলেট রেফারেন্স। তা আমরা এই যে এইটুকু জিনিস, কোনটুকু জিনিস? মূলত এইটুকু হচ্ছে মূল জিনিস। এইটুকু জিনিস কি আমরা বুঝছি কিনা? এটা তো নর্মালি ভ্যালু হিসাবে কল করার লেখা। এরপর এগুলো কিন্তু কোনো লেখা না। আমি এখানে যদি পরিবর্তন করি, এই লেখাটা পরিবর্তন করব, শুধুমাত্র একটা লেখা আমি অন্য কিছু লিখে দিলাম, আর সব জায়গায় কিন্তু সেটাই চলে আসলো। কেন আসলো? এই সেলটাকে এই সব জায়গায় কল করা আছে। এটুকু ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার না হন সেক্ষেত্রে বাচ্চারা যেমন সরেয়া সরেয়া পড়তে অনেক দিন লাগায়, তেমনি এটা অনেক দিন লাগিয়ে এটা ক্লিয়ার হতে হবে। সবাই বুঝতে পারছেন ব্যাপারটুকু? আমরা বুঝতে পারলে আমরা এই ম্যাথটাই আসবো। আমরা এটুকু বুঝতে পারছি কিনা? না, ব্রেকের পর না, এই ম্যাথটা এখনই আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইখানে এখানে একটা ম্যাথের মতো করে আছে। এটার বিষয়টা আগে একটু বুঝিয়ে দেই। এইটার সাথে এইটা গুণ হয়ে গুণফলটা এটা দেখা যাচ্ছে, এটার সাথে এইটা গুণ হয়ে
এই গুণফলটা আসছে, বুঝতে পারছেন? এইটার সাথে এইটা গুণ হয়ে এই গুণফলটা আসছে। দেখেন গুণফল ঠিক আছে কিনা। যদি চিন্তা করেন এইটার সাথে এইটা গুণ হয়ে এই গুণফলটা আসছে, গুণফল কি ঠিক আছে প্রত্যেকটা জায়গায়? কিন্তু এখানে কি প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে গুণ করেছে? আলাদা আলাদাভাবে যদি এতই গুণ করা লাগে তাহলে তো আমরা ক্যালকুলেটর আর খাতা কলম ইউজ করতাম। আমরা গুণ মানে এখানে সমাধান অলরেডি করা, আমরা এখন এটাকে দেখব কিভাবে করে। ঠিক আছে, গুণফল তো সব ঠিক আছে নাকি? এইখানে যদি আলাদা আলাদাভাবে কল করে তাহলে কি এইটা গুণ এইটা করলাম, আবার যদি এটা করি তাহলে কিভাবে করব? এটা গুণ এটা, এটা করতে গেলে আবার কিভাবে করব? এটা গুণ এটা। যদি এইটা করতে যাই তাহলে করতাম কিভাবে? এটা গুণ 40, এভাবে করতাম। এভাবে করে আমরা ম্যাথটা কমপ্লিট করে ফেলতাম। কিন্তু কতটুকু সময় লাগার কথা প্রত্যেকটা গুণ করতে গেলে? আচ্ছা, এইটা আমরা একটু করব, একটা গুণ করব মাত্র। এই D10 D19 এইটা গুণ করলাম সাথে C20 সাথে। আমরা যখন সামনের দিকে টানবো, যখন সামনের দিকে কলাম চেঞ্জ করব, তখন কলাম আমি এখানের কলামটা ঠিক রাখবো, মানে এই কলামটা ঠিক রাখবো। এখানের 1 গুণ হবে, 1-এর সাথে 20 হবে, 1-এর সাথে 30 হবে, 1-এর সাথে 40 গুণ হবে, 1-এর সাথে 50 গুণ হবে, তাই না? তো এই 1 কত কলামে আছে? C20-তে আছে। আমার সিটাকে লক করে দিতে হবে না? কারণ সি সামনে টানলে সি এর পরিবর্তে ডি হয়ে যাবে, জানা কথা তো, আমরা এতক্ষণ দেখলাম। আমরা সিটাকে লক করে দিলাম। এদিকে যখন নিচের দিকে টানবো, নিচের দিকে টানতে গেলে এই 10 19, এই যে D19, আমার এখানে কি ডি লক করতে হবে না 19 লক করতে হবে বলেন তো? 19 লক করতে হবে। বাকিরা বুঝি নাই কেন? 19 লক করলাম, এন্টার দিলাম, আমার একটা মাত্র গুণ করলাম। এবার আমি সম্পূর্ণটা ধরে নিচে নিয়ে আসি, আমার অঙ্ক কমপ্লিট। আমাদের এটুকু বুঝতে হয়তো একটু কঠিন লাগতে পারে, কারণ একদম সবার প্রথম এটা, তাই না? তো আমার যদি এইরকম একটা একটা ধরে ধরে করতে হতো অনেক সময় লাগতো না? আমার কত সময় লাগছে? আমি শুধুমাত্র একটা করে ফিল হ্যান্ডেল করেছি, এই নিজে করে এখান থেকে সামনে নিয়ে আসছি, আমার টোটালটা কমপ্লিট। আচ্ছা, ব্রেকের পরে আমরা সবাই এটা করব, যে যার জায়গায় থেকে প্রত্যেকে, ঠিক আছে? আচ্ছা, এবার এটা দেখি। আমাদের মূল কাজ হচ্ছে একটার সাথে একটা গুণ করে তার বরাবর যে সেলটা আছে সেটা লেখা। যদি এইখানের গুণফলটা চাই, এই গুণফলটা হবে এই সেলের প্লাস এই সেলের গুণফল। যদি এই সেলের গুণফল চাই তাহলে এখানে গুণফলটা হবে কোনটার কোনটার? 30 আর 3। যদি এই সেলের গুণফল চাই তাহলে এইটা এইটা হবে। এটা তো সবাই বুঝছে। তো এখন আমরা এই একটা জায়গায় মূলত ফর্মুলা কল করব, একটা জায়গায় কল করব, বাকি আর কোনো জায়গায় কল করব না। আমরা একটা কাজ বারবার যদি করা লাগে সেই কাজটা বারবার না করে একবার করব,
একবার করে আমরা বারবার সেটাকে ব্যবহার করব। তা আমরা নর্মালি যদি করি, নর্মালি আমরা করলে আমাদের কি হবে, গুণ করলাম এই সেল গুণ এই সেল, আমরা গুণ করে দিলাম, আমাদের এটা গুণ হয়ে গেল। এবার এটা জাস্ট নর্মাল গুণ, যখন নিচে নিচে নিব তখন এমন হয়ে যাবে, যখন ডানে ডানে নিব তখন এমন হয়ে যাবে। আমাদের গুণফল তো ঠিক নাই, কিন্তু আমাদের গুণফল যেন ঠিক থাকে সেরকম করতে হবে। কিভাবে করব, আমরা ওই একটা বাদে সব ডিলিট করে দেই। এইটা গুণফল ঠিক আছে, যখন এখানে এই গুণফলটা আসবে, এটা যখন সামনে টানবো, যখন সামনে টানবো তখন কি হওয়ার কথা ছিল, 2 এর সাথে 10 গুণ করে 20 হওয়ার কথা, আমাদের 20 হয়েছে, কিন্তু এই 2 এর সাথে এই 10 এর গুণ হয়ে 20 হয়নি, এই 2 এর সাথে এই 10 এর গুণ হয়ে 20 হয়েছে। এবার যখন আবার সামনে টানবো তখন 3 এর সাথে 10 গুণ হয়ে 30 হওয়ার কথা, এবার আমার 60 হয়েছে, কারণ 3 এর সাথে এই 10 গুণ না হয়ে এই 20 গুণ হয়ে গেছে। আমরা যখন সামনে টানতেছি, এবার আবার টানলাম, এবার 4 এর সাথে 60 গুণ হয়ে গেছে, আমাদের 4 এর সাথে গুণ হওয়ার কথা ছিল 10। তার মানে আমরা যখন সামনে সামনে টানতেছি তখন কি একটা কলাম এদিকে আগিয়ে আসতেছে। কোনটার কলাম আগিয়ে আসতেছে, এই 10-এর যে সেলটা C4, এই C4 চেঞ্জ হয়ে D4, E4, F4, G4 হয়ে যাচ্ছে নাকি? এটা তো বুঝি যে কোন জায়গায় চেঞ্জ হচ্ছে। আমরা যখন এইখানে কল করলাম তখন এই সেলের সাথে এই সেল গুণ হয়ে গেল, কিন্তু আমাদের দরকার ছিল এই সেলের সাথে এই সেলের গুণ। আমাদের এইখানে যে গুণফলটা দরকার ছিল, এটা এখানের সাথে এইটার গুণের দরকার ছিল, কিন্তু মূলত হয়েছে এইটার সাথে এইটা নাকি? এটা তো ক্লিয়ার। তার মানে কি আমাদের রেফারেন্স এখানে ঠিক নেই, আমরা এটা ডিলিট করে দিই, এটুকু এই একটা রাখলাম। আমরা এই একটা আগে ডান পাশটা ঠিক করব। তো ডান পাশটা ঠিক করতে গেলে আমাদের এখানে C4 এর কলামে যেটা আছে আমরা কলামটা সেম রাখবো, বাকি সব এদিকে নিয়ে আসতে পারি, কলামটা আমরা সেম রাখবো। তো কলামটা যদি সেম রাখতে যাই তাহলে কলাম আছে C4, এই যে C4 আমরা ফর্মুলা বারে দেখতে পাই, কিন্তু আমরা এইখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের ফর্মুলাটা ওপেন হয়, এর পাশাপাশি উপরে কিন্তু দেখা যায়। তো আমরা উপরের এখান থেকেও দিতে পারবো চেঞ্জ করে, চাইলে এখানেও চেঞ্জ করে দিতে পারবো, একই কিন্তু কাজ, আমরা যেখান থেকেই করি। আমাদের এই C4 এর মধ্যে আমাদের লক করতে হবে কোনটাকে, 4 কে না C কে? C কে লক করতে হবে, আমরা C কে লক করলাম। এবার আমরা দেখি একটু সামনে টেনে, এবার কি ঠিক আছে? ঠিক আছে না? আচ্ছা এবার ঠিক আছে, এটা আমি ক্লোজ করে দিলাম, এবার ঠিক আছে, আমাদের ঠিক আছে, আমি ওটুকু ডিলিট করে দিলাম, আবার পরে আনা যাবে, সমস্যা নাই। যখন নিচে নিচে নিব, নিচে নিলাম, হওয়ার কথা 1 গুণ 20 হওয়ার কথা, আমাদের হয়ে গেছে 200। পরেরটার ক্ষেত্রে হওয়ার কথা ছিল 30, হয়ে গেছে 600, সরি 6000। এটা কারণ কি? কারণ এখানে আমরা চাচ্ছিলাম এটা এবং এটার গুণফল, কিন্তু আমাদের হয়েছে এইটা এবং এইটার গুণফল, কিন্তু আমাদের দরকার কিন্তু এইটা দরকার এবং এইটা দরকার। তা আমাদের এখানে কোনটাকে লক করা দরকার, এই 1 যেখানে ছিল 1টাকে লক করা দরকার। 1 ছিল কোন কলামে? 1 মানে D3 ছিল, D3-র 1টা ছিল D কলামে এবং রো ছিল সেখানে 3, তার মানে আমার লক করা দরকার 3টাকে। আমরা এই যে D3 দেখতে পাচ্ছি, এই D লক করলে হবে না, আমাদের এখানে 3কে লক করতে হবে। 3 আমরা লক করে দিলাম, আমি নিচে সব ডিলিট করে দিই। এবার আমরা দেখলাম ডানে ডানে সব ঠিক আছে নাকি? আমরা এবার নিচে নিচে দেখি, এদিকেও সব ঠিক আছে, ঠিক আছে না?
এবার আমরা এটাকেই ডানে নিলাম একবার, সব ধরে আবার নিচে নিলাম একবার। আমার ক্লিয়ার অঙ্ক, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, কলাম আমরা ঠিক রাখবো। আমি আবার সম্পূর্ণ ডিলিট করে দিই এবার। এই সেল গুণ এই সেল। এবার বলেন কোনটা করব? রো ঠিক রাখবো। রো বলতে এখানে দুইটা কলাম কিন্তু সিলেক্ট করা, এক মানে দুইটা সেল সিলেক্ট করা, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 10। এই দুইটা ভ্যালুর যে সেলটা, একটা হচ্ছে C4 একটা D3। আপনি D3 রো লক করবেন না C4 এর রো লক করবেন? D3 রো লক করব। এই D3 রো লক হইল, এন্টার। এবার আমরা যদি নিচে নিচে নেই, নিচে ঠিক আছে। আমার এদিকে যখন যাব তখন দেখেন কি অবস্থা, এমন হয়ে গেছে। আমার দুইটা সেলের যে কোনো একটা পার্টকে লক করতে হয়েছে। আমরা এখানে দেখেছিলাম যে ব্যাপারটা, একটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স, একটা কলাম রেফারেন্স, একটা রো রেফারেন্স, আর একটা ছিল অ্যাবসোলিউট রেফারেন্স। অ্যাবসোলিউট বলতে যেটা একেবারে ফিক্সড, সব জায়গায় একই আসবে, সেটা হচ্ছে অ্যাবসোলিউট রেফারেন্স। যেখানে কলাম আসবে সেটা হচ্ছে কলাম রেফারেন্স, যেখানে রো আসবে এটা রো রেফারেন্স, যেখানে কলাম রো উভয়েই সমানভাবে আসবে সেটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। আমরা এই চারটা রেফারেন্স তো এখানে পেলাম নাকি? আর যেটা দেখলাম মাত্র, এখানে রো কলাম উভয়কেই লক করতে হয়েছে, এবং আলাদা আলাদা একটা নির্দিষ্ট পার্টকে। সব জায়গায় করা হয়েছে এমন না, তাই না? নির্দিষ্ট একটা পার্টকে করা হয়েছে না? নির্দিষ্ট একটা অংশকে লক করা হয়েছে। এই যেটা করলাম এটাকে বলা হয় মিক্সড রেফারেন্স। তা আমরা রো, কলাম, অ্যাবসোলিউট, রিলেটিভ এবং মিক্সড পাঁচটা সম্পর্কে কি ধারণা পেলাম? আমরা এখন রিয়েল লাইফের কিছু কাজ দেখব, নাকি আরো একটু দেখে নিব তারপর রিয়েল লাইফ দেখব? আচ্ছা, আমাদের এখানে একটা ডাটা আছে। এই ডাটাটা হচ্ছে একটা ভেন্ডর আইডি এবং কোম্পানির নেম, তার ইনভয়েস, তার পেমেন্ট, তার ব্যালেন্স। এখানে ইনভয়েস বলতে তার চালানের অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট থেকে কত টাকা পে করা হয়েছে তার পরিমাণ, তারপরে বাকি যেটা থাকে এটা হচ্ছে ব্যালেন্স। এটা আমরা যদি সব ডিলিট করে দিতে পারি। এবার আমরা বের করব সমান চিহ্ন এইটা বিয়োগ পেমেন্টটা, পেমেন্ট যা তা বিয়োগ করলে হয়ে যায়। এখানে যা হয়েছে এই একটা কলামে আমি করলাম, এটা যখন নিচে নিচে টানলাম রিলেটিভ রেফারেন্সের মাধ্যমে, তার পরেরটা কিন্তু হয়ে গেল, এটা কিন্তু এটার সাথে হয়ে গেল, এটা কিন্তু এটার সাথে হয়ে গেল, এটা কিন্তু এই রোয়ের যোগফল মানে বিয়োগফল, আর এটা কিন্তু এই রোয়ের বিয়োগফল। আমরা করেছি একটা, নিচে পর্যন্ত সব হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ভেন্ডর আইডি, কোম্পানির নাম, এই যা যা ইনফরমেশন সব থাকবে, ইনভয়েসের পরিমাণটা থাকবে, পেমেন্টও থাকবে, ব্যালেন্সও আছে। ব্যালেন্স আমরা বের করলাম। এবার একটা আছে যে নির্দিষ্ট সময়ের পরে ব্যালেন্স প্লাস ইন্টারেস্ট 10% ইন্টারেস্ট যুক্ত হয়ে তার ব্যালেন্সটা দেখাবে। তো তার ব্যালেন্স আছে মূলত 774 টাকা। এখানে ভ্যালু কত হবে? এখানে ভ্যালু হবে, যেটা আমি সম্পূর্ণটা ডিলিট করে দেখাই, এখানে মূলত ভ্যালু হবে এইটার সাথে যোগ 10%, যোগ 10% মানে এই অ্যামাউন্টের 10%। তো আমরা সবার আগে একটু বের করি এই অ্যামাউন্টের 10% কত হয়। এই অ্যামাউন্টের 10% কত হয়? তাহলে কল করব কি, এই সেল গুণ 10%, তাহলে কি এই সেলের 10% বের হয়ে যায়। এটা কিন্তু নাম্বার ফরম্যাটের কারণে দেখায় না, এই এবার দেখাচ্ছে 10% ঠিকঠাক বের হয়েছে। কিন্তু আমার এখানে দেখাইতে হবে ব্যালেন্স প্লাস ইন্টারেস্ট, তো ব্যালেন্স তো এটাও দেখাইতে হবে।
তো ব্যালেন্স যদি আমি দেখাই, আমি যা করেছি এটার সাথে যদি এটাকেই আবার প্লাস করি তাহলে কি হয়ে যাবে? হওয়া লাগে, কিন্তু আমরা তারপরেও এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করব। কারণ হচ্ছে আমরা একটু দেখি, সমান চিহ্ন এই সেল প্লাস এইখানে যা আছে তা তো আছেই, এবার প্লাস দিয়ে ব্র্যাকেট ওপেন, এবার কল করব কি এই সেল গুণ 10% ব্র্যাকেট ক্লোজ। এবার যেটা রেজাল্ট আসছে এটা হচ্ছে আগেরবারও আসছে সেম রেজাল্ট, কিন্তু আগেরটা কিন্তু আমাদের রুলস অনুযায়ী, আমাদের যে বোর্ড ম্যাশের সূত্র অনুযায়ী কিন্তু পড়েনি। তা আমরা এটা করলাম, আমার কিন্তু এটার ক্ষেত্রে হয়ে গেল, এটার ক্ষেত্রে হয়ে গেল, এটার ক্ষেত্রে হয়ে গেল। আমরা এটা তো এভাবে করলাম, 10% আমরা সূত্রে লিখে দিলাম। আমার যদি 10%-এর পরিবর্তে 15% হয় তাহলে সূত্রের ওখানে গিয়ে 15% দিতে হবে। আমরা 10 বা 15 বা 20 যাই হোক আমরা এবার লিখে দিব না, আমরা পার্সেন্টকে এখানে যেহেতু লেখা আছে এই লেখাটাকে আমি কল করে দেব। আমার এই 10% এইটুকু চেঞ্জ করে আমি এটাকে যদি কল করি তাহলে কি হবে না? হওয়ার কথা তো নাকি? এবার হয়েছে ঠিক আছে, কিন্তু পরেরগুলো আর হয়নি। কারণ কি? ব্র্যাকেট সবই ঠিক আছে, কারণ আমার এই 10-10-এর জায়গায় থাকবে, এটা নিচে আসবে না। আমার যখন সূত্রগুলো নিচে নিচে নিয়ে যাচ্ছি আমার নিচে নিচে কিন্তু পরিবর্তন হচ্ছে, কারণ এখানে আমার যেটা ই ছিল এখানে কিন্তু 4 ছিল, এখানে কিন্তু 5 হবে, এখানে 6 হবে। কিন্তু আমার এই 10% যেটা ছিল ওই F1কে আমার লক করতে হবে। অনলি 1কে লক করলেও হয়ে যায়, আমরা টোটালটাকেই লক করে দেব। টোটালটা লক করার জন্য কি দুই পাশেই ব্র্যাকেট না ডলার সাইন ইউজ করব, তাই না? ইউজ করা হয়েছে, হয়ে গেছে। আমরা ডলার সাইন ইউজ করার জন্য শিফট এবং 4 ক্লিক করে ডলার সাইন ইউজ করেছি। আমরা শিফট এবং 4 ক্লিক না করে যেটা করতে পারি, সরাসরি ফাংশন 4 ক্লিক করব। ফাংশন 4 ক্লিক করলে আমার কিন্তু ডলার সাইন অটোমেটিক চলে আসে। আবার সেম ফাংশন 4 ক্লিক করলে আরেকটা আসে, আবার ক্লিক করলে আরেকটা আসে, আবার ক্লিক করলে একেবারে থাকে না। তার মানে ফাংশন 4-এর মাধ্যমে কি আমি ডলার সাইনটাকে একটা হচ্ছে রো লক করতে পারি, একটা কলাম লক করতে পারি, একটাই রো কলাম উভয়কে লক করতে পারি, এবং আবার ক্লিক করলে একদম টোটালি লক ছাড়া যেভাবে থাকার কথা সেভাবে হয়ে যায়। দেখেন একটু, ফাংশন 4 ক্লিক করলে কি হয়, টোটালটা লক হয়েছে, এরপরে শুধু রো লক হয়েছে, শুধু কলাম লক হয়েছে, কোনো লক নেই। আবার ক্লিক করলাম, টোটালটা লক হয়ে গেছে। তো শর্টকাট কি কোনটা? ফাংশন 4 আমরা লক করলাম। এবার আমি যত দূরে নিয়ে যাব ওই 10% ওইভাবে করে সব জায়গায় অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা বুঝতে পারছি এটা। আচ্ছা, এটা তো এইভাবে বুঝলাম। আমরা একটু এর পরের পার্টটা একটু দেখব। কয়টা প্রোডাক্ট সম্পর্কে আছে দেয়া, জামাল, কামাল, রহিম 3 জন ব্যক্তি, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, 3টা টাইপের প্রোডাক্ট, 3 জন ব্যক্তি এই পরিমাণ করে সেল করেছে, তার কার কত পরিমাণ এটা দেখা যাচ্ছে। যোগ করলে তো বের হয়ে আসছে, তাই না? যে 8, 6, 14 আর 4 1800, এই 1800। আমরা এখানে যে যোগফলটা, আমরা যোগফল করার জন্য নর্মালি যদি করি এই সেল প্লাস এই সেল প্লাস এই সেল, এভাবে করলেও আমার যোগফলটা হবে। কিন্তু যোগফল করার জন্য আমরা অটোসাম ব্যবহার করতে পারি চাইলে। এখানে অল্টার ইকুয়াল ক্লিক করলে আমার অটোসাম হয়ে যায়। এই যেটা হচ্ছে এইটার ক্ষেত্রে হচ্ছে, এটা যখন নিচেরটায় টানবো এটার ক্ষেত্রে হয়ে যাবে, এটা যখন সামনেটায় টানবো এটার ক্ষেত্রেও কিন্তু হয়ে যাচ্ছে। আমরা সাম এর সূত্র দেখব পরে, একটু বেসিক মানে কিছুটা দেখে নিলাম যে যোগ করার যে পদ্ধতিটা। আমরা এইটা যোগ করে এখানে যে ফলাফল নিলাম, এই 3টা যোগ করে এখানে এদিকে যোগফল করিনি, ধরেন এই যেটা হলো এই যোগফলটা, এটাকে যখন সামনে টানবো নিচেরগুলো যোগফল হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাচ্ছে।
তো এগুলো গেল যোগফলের ব্যাপারে। এবার আমরা কার কত পার্সেন্ট সেটা বের করব। তো কার কত পার্সেন্ট এটা যদি বের করতে যাই সেক্ষেত্রে কিভাবে বের করতাম? এই মূলত তিনজন যোগফল হচ্ছে 1800, তাই না? তিনজনের যোগফল 1800 না? যদি পার্সেন্ট বের করতে যাই তাহলে এর ক্ষেত্রে 800 ভাগ 1800 এভাবেই তো বের করতাম। এই যে 0.44 মানে 40%। এরপরে বীর ক্ষেত্রে মানে কামালের ক্ষেত্রে 600 ভাগ 1800 33%। এই যে 33%। এইভাবে মূলত আমরা বের করতাম বা এভাবে বের হয়। আমাদের এখানে দেখেন যার যার যেটা তার পার্সেন্টেজ বের হয়ে আসে। আমরা একটু ডিলিট করে দিই, আমরা একটু পার্সেন্টেজগুলো বের করব। এই পার্সেন্টেজটা বের করতে গেলে মূলত হওয়ার কথা ছিল এই সেল ভাগ এইটা, তাই না? আবার পরেরটার ক্ষেত্রে এই সেল ভাগ 1800 এটা, পরেরটার ক্ষেত্রে 400 ভাগ 1800। এটা তো হওয়ার কথা, এটাই হয়েছে। কিন্তু আমরা যে 3বার ভাগ করলাম, আমরা কি 3বার ভাগ করব? আমরা ভাগ করব একবার। আমরা ভাগ করব একবার, কিন্তু 3বারের কাজ হয়ে যাবে এইটা ভাগ এটা। আমার এই যেটা এটা তো ফিক্সড প্রত্যেকটা জায়গায়, তাই না? এখানে কি ফিক্সড করে দিলেই তো হয়ে যায়। এখানে কত আছে? 7 নাম্বার রো, মানে J7। আমরা 7টাকে যদি লক করে দেই, এন্টার দেই, এরপর নিচে নিচে টানি, আমার কি ভাগ ঠিক থাকবে? ঠিক আছে। এরপরে এই যেটুকু হলো যদি ডানেরটা করতে যাই, আমার কি ঠিক আছে? কেন ঠিক নাই? আমার রো লক করেছি, আমি কলাম তো লক করিনি, কলাম তো ঠিকঠাকই আসছে। তাহলে কি আমার ঠিকঠাক নেই? আমাদের ঠিক আছে কি না এটা দেখার জন্য আমরা যেমন এইটা করলাম, এটার জন্য যে দুইটা সেল প্রয়োজন হয়েছে সেল দুইটা কিন্তু হাইলাইটস হচ্ছে। আমরা যখন এটা করলাম এটার সাথে যে সেল দুইটা ছিল সেই দুইটা কিন্তু হচ্ছে না। এটার ক্ষেত্রে যদি দেখি, এটার ক্ষেত্রেও কিন্তু ঠিক আছে, এটার ক্ষেত্রেও ঠিক আছে। এবং এখানে পার্সেন্টেজ টোটালটা যদি বের করি, তিনজন সব মিলে 100% হয়ে যাচ্ছে। আমরা পার্সেন্টেজ বের করলাম। এখন যার যত পার্সেন্ট ছিল সেই পার্সেন্ট অনুযায়ী কে কত বিক্রি করেছে, মানে যার যত পিস ছিল সেটা পার্সেন্ট অনুযায়ী বের করলাম। এখন যদি বলা হয় যে এ প্রোডাক্টের জন্য 5000, বি প্রোডাক্টের জন্য 10,000 এবং সি প্রোডাক্টের জন্য 8,000 টাকা দেওয়া হবে, তো এখন 5000-এর এই যে পার্সেন্টেজ হয়, যার যার পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ অনুযায়ী তো পাবে নাকি? 5000 টাকা একজনে পাবে 44%, একজনে 33%, একজনে 22%। পার্সেন্ট অনুযায়ী 5000 টাকা বন্টন হবে। এখন যার ক্ষেত্রে যেটা বন্টন হবে সেটা আমরা এবার করব। এখানে আমাদের মূল অ্যামাউন্ট কত? 5000 গুণ 44% হয়ে গেছে আমাদের অ্যান্সার। যখন নিচে নিচে নিব আমার কিন্তু ঠিক নেই, কারণ 5000টা তখন সরে গেছে, তাই না? এখানে 5000-এর সাথে ঠিক ছিল, এখানে কিন্তু 5000টা সরে গেছে, যে কারণে আমরা এই 5000টাকে লক করে দিব। 5000 আছে কোন কলামে? যে 14টা শুধু লক করব, এন্টার দিব। আমাদের কিন্তু সব ঠিক আছে, 5000 হয়ে গেছে। এদিকেও যদি করি, এদিকে কিন্তু বাকিগুলো অটোমেটিক ঠিক হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? এরপরে আর একটা পার্ট আছে, এটা একটু দেখি। আর দেখবেন না? আচ্ছা, যেটুকু দেখছেন এইটুকু বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, রো আর কলাম লক।
আবার একটু দেখি, এই সেল এখানে যে লেখাটাই থাকুক না কেন আমি এটাকেই কপি করব। এটা কপি করে এখানে সারলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম। এখানে এই তৃপ্তি লেখাটা আসার কথা ছিল না? মনে হয় খালি চোখে মনে হয় এটাই আসার উচিত ছিল, কিন্তু আমরা মূলত এখানে তৃপ্তি লেখাটাকে কপি করি নাই, আমরা কপি করেছি এই সেলের যে ভ্যালুটা আছে এটাকে। এই সেলের ভিতরে কি লেখা আছে? বি3, বি3কে আমরা কপি করেছি। বি3কে কপি করে এখানে যখন মানে এটা কপি করে এখানে দিয়েছি তখন অটোমেটিক সে বি11 হয়ে গেছে। কিন্তু একটা জিনিস কি, এটাকে যখন ক্লিক করে বি3 কপি করবেন, এখানে যদি পেস্ট করেন তাহলে কিন্তু বি3 চলে আসবে। মানে একই জিনিস এখানে যেটা আছে এটাই কপি করলাম, এখানে ওটা সারলাম, এটা হলো। ভিতরে ডাবল ক্লিক করলে কপি করলাম, এখানে সারলাম, এখানে কিন্তু ওইটা হলো। একই জায়গায় একই বিষয়ে কপি করলাম কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, এই একটা জায়গায় ফর্মুলা কল করলাম, এটাকে যখন নিচের দিকে ফিল করি আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাচ্ছি, সে পাশাপাশি যেটা পাচ্ছে সে সেটাকে সেভাবে নিয়ে নিচ্ছে রিলেটিভ রেফারেন্সের মাধ্যমে। আজকের ক্লাসটা যদি খুব ভালোভাবে বুঝেন তাহলে এক্সেলে আর কোথাও আটকাবেন না। আজকের ক্লাসটা যত খারাপভাবে বুঝবেন এক্সেলে তত বেশি আটকাবেন। রিলেটিভ রেফারেন্সের কাজটা আমরা সবাই বুঝতে পারছি। আমরা এইখানে যদি একটা সেলকে কল করি, এইখানে কোন সেলটাকে কল করব? এই সেলটাকে কল করে দিলাম, এইখানে কল করলাম ওই সেলটাকে। এবার সামনে আমি যাব, এক এক করে যাইতে থাকব, যত দূরে যাব এই সেলটাকে সে এখানে পেল। এখানে D3 কল করেছি, ওই D3 দেখা যাচ্ছে, ডাবল ক্লিক করার পর মার্ক হচ্ছে। এর পরেরটা খালি খালি সেলকে কল করেছি বিধায় সে 0 দেখাচ্ছে, পরেরটাও সে 0 দেখাচ্ছে। পরেরটা কিন্তু আবার সে আরেকটা ভ্যালু পেল, সে সেই ভ্যালুটা দেখালো। এর পরেরটা কিন্তু আরেকটা ভ্যালু পেল, তার পরেরটাও আরেকটা ভ্যালু পাওয়া গেছে। এরপরে যত ভ্যালু এদিকে পাওয়া যাবে না প্রত্যেকটাই 0। আমাদের এটা ডানে টানলে, কলাম বরাবর টানলে সেটা হচ্ছে কলাম রেফারেন্স, বা নিচে রো বরাবর লক থেকে নিচে লাগলে এটা হচ্ছে রো রেফারেন্স। আমরা রিলেটিভ রেফারেন্স, রো রেফারেন্স, কলাম রেফারেন্স, সেম একই কাজ। রিলেটিভ রেফারেন্স যেভাবে কাজ করে রো এবং কলাম একইভাবে, কিন্তু রো এর ক্ষেত্রে, রো রেফারেন্সের ক্ষেত্রে কলাম লক থাকবে, কলাম রেফারেন্সের ক্ষেত্রে রো লক থাকবে। আমার রিলেটিভ রেফারেন্স গেল, রো রেফারেন্স গেল, কলাম রেফারেন্স গেল। এরপরে যেটা ফিক্সড থাকে সেটা হচ্ছে অ্যাবসুলেট রেফারেন্স। তার মানে 4টা রেফারেন্স আমি পেলাম। এরপরে যেটা এখানে করলাম, এখানে কোনো কোনো জায়গায় রো লক আছে, কোনো কোনো জায়গায় কলাম লক আছে, এটা হচ্ছে মিক্স রেফারেন্স। তো আমাদের এই পার্টটা ছিল রিলেটিভ রেফারেন্স, অ্যাবসোলিউট রেফারেন্স, রো রেফারেন্স, কলাম রেফারেন্স, মিক্স রেফারেন্স। আমরা এই 5টা এখান থেকে পেয়ে গেলাম নাকি? এরপরে সেল রেফারেন্স, রিয়েল লাইফ ওয়ার্ক, যেটা আমি দেখিয়েছি কিছু সময় আগে, টার্গেট অ্যালোকেশন, সেলস কন্ট্রিবিউশন, এই মাত্র যেটা দেখলাম ওইটা ছিল এই পার্টটা। আগামীকাল থেকে মনে করেন সামিপস এগুলো দেখব। মানে মূলত ম্যাথের ক্লাস শুরু আগামীকাল থেকে। আজকে বা এর পূর্বে যা দেখেছেন এটা হচ্ছে শুধুমাত্র শেখার জন্য যতটুকু ম্যাথ প্রয়োজন সেটুকু। হ্যাঁ, রেকর্ড অফ করে